হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের একটু চেঞ্জ হয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। তোমাদের আগে পরীক্ষা হতো 15 নম্বরে, কিন্তু এবার থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে হচ্ছে 30 নম্বরের এবং সময় দেয় হচ্ছে 1 ঘন্টা। তো তোমাদের এই যে নতুন যে পরিবর্তনটা হয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের, তো এর পুরো আমি যে সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র সেট, উত্তরসহ আলোচনা করব, যাতে তোমরা এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারো। আর আমি যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা অবশ্যই ভালো করে খাতাতে লিখে নেবে এবং পড়েও নেবে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক। ঠিক আছে, তো প্রথমে আমরা সিলেবাসটা দেখব। তো সিলেবাসটা আগে যেমন ছিল তেমনই আছে। সাহিত্য মেলা থেকে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি আর কুতুব মিনারের কথা, এ কটায় আছে। আর মাকু থেকে হচ্ছে প্রথম আর দ্বিতীয় অধ্যায়, আর ভাষাচর্চা হচ্ছে বাংলা ভাষার শব্দ। এটুকুই হচ্ছে তোমাদের সিলেবাস। এরপরে তোমাদের নাম্বার প্যাটার্নে হচ্ছে পরিবর্তন হয়েছে। আগে হতো 15 নম্বরের পরীক্ষা, এবার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে হচ্ছে 30 নম্বরের। তো গল্প থেকে তোমাদের হচ্ছে দুটো এমসিকিউ থাকবে, কবিতা থেকে হচ্ছে আর হচ্ছে গদ্য থেকে দুটো এমসিকিউ, কবিতা থেকে দুটো, আর ব্যাকরণ থেকে 4টে এমসিকিউ থাকবে। অর্থাৎ 4টে প্রশ্ন দেওয়া থাকবে, অপশান দেওয়া থাকবে, একটা উত্তর হবে। আর তোমাদের 1 নম্বরের প্রশ্ন গদ্য থেকে দুটো থাকবে, কবিতা থেকে দুটো থাকবে, ব্যাকরণ থেকে 6টা থাকবে, আর সহজ পাঠ থেকে 4টে থাকবে। আর তোমাদের 2 নম্বরের প্রশ্ন হচ্ছে গদ্য থেকে দুটো আর কবিতা থেকে দুটো থাকবে। তো এই হচ্ছে তোমাদের গদ্য থেকে টোটাল 8 নাম্বার থাকবে, কবিতা থেকে 8 নাম্বার, ব্যাকরণ থেকে সব থেকে বেশি 10 নম্বর থাকবে। তো অবশ্যই ব্যাকরণটা ভালো করে পড়তে হবে। আর সহায়ক পাঠ থেকে হচ্ছে তোমাদের 4 নম্বর থাকবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 30 নম্বরের প্রশ্ন। তো একবার দেখে নিই, তোমাদের এমসিকিউ থাকছে টোটাল 8টা, 1 নম্বরের প্রশ্ন থাকছে টোটাল 14টা, এবং 2 নম্বরের প্রশ্ন থাকছে টোটাল 4টে, 8টা তোমাদের 30 নম্বরের প্রশ্ন। তো তোমাদের নাম্বার প্যাটার্নটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো তার আগে এটা পরে বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে এই বেল আইকন যা আছে এটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, তো এবার আমরা তোমাদের যে প্রশ্ন, নমুনা প্রশ্নপত্র সেটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে 1-এর দাগে হচ্ছে, যেমন বলেছিলাম 8টা এমসিকিউ দেওয়া আছে। দেখতে পাচ্ছ অপশান দেওয়া আছে, যেগুলো একটা উত্তর তোমাদের বাছাই করে লিখতে হবে। 2 নম্বরে দেখো 14টা 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এখানে 15টা আছে, 14টা লিখতে হবে। আর 3-এর দাগে 2 নম্বরের 4টে প্রশ্ন, 5টা দেওয়া আছে, তোমাদের 4টে করতে হবে। এবার এই যে প্রশ্ন, এর পুরো উত্তর আমি তোমাদেরকে করিয়ে দেব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলছে, কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছেন। কিসের প্রার্থনা করেছেন? তিনি অমরতার প্রার্থনা করছেন, অর্থাৎ তিনি অমর থাকতে চান। এরপর 1-এর 2 বলছে, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? তো রামকিঙ্কর হচ্ছে শান্তিনিকেতনে অয়েল পেন্টিংটা শুরু করেন, এটা মনে রাখবেন, অয়েল পেন্টিং শুরু করেছিলেন। 1-এর 3 প্রত্যক কোনটি তদ্ভব শব্দ? তো তদ্ভব শব্দ হচ্ছে কানাই। এরপরে 1-এর 4 বলছে, ধামা ঢোল কোন ধরনের শব্দ? ধামা ঢোল এগুলো হচ্ছে খাঁটি দেশি শব্দ, খাঁটি দেশি শব্দ। এরপরে 1-এর 5-এরটা দেখো, 1-এর 5 বলছে, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত ছিল? গণেশের বয়স ছিল হচ্ছে 200 বছর। পাগলা গণেশের বয়স ছিল গণেশের 200 বছর। 1-এর 6 বলছে, পাখি সব করে রব রাতি পোহাইল। কবিতাটি রচয়িতাকে, এই কবিতার রচয়িতা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে 1-এর 7 বলছে, হাঁস ফাঁস শব্দটি হলো, হাঁস ফাঁস শব্দটা কি? এটা হচ্ছে খাঁটি দেশি শব্দ, খাঁটি দেশি শব্দ হচ্ছে হাঁস ফাঁস। এরপর 1-এর 8 বলছে, বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দটি হলো বেহাত। বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দ বেহাত। ঠিক আছে, তো এমসিকিউগুলো হয়ে গেল। এবার আমরা নেক্সট 2-এর দাগের খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও করব, যে কোনো 14টি করতে হবে। 2-এর 1-এরটা বলছে, মাতৃভাষা কবিতাটি কে তর্জমা করেন? তো এটা হচ্ছে মাতৃভাষা কবিতার কবি হচ্ছেন কেদারনাথ সিং, আর কবিতাটি কে তর্জমা করেন? এটি হচ্ছে মল্লিকা সেনগুপ্ত। এরপরে 2-এর 2 বলছে, কত খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেজ শান্তিনিকেতনে যান? ওনার বাড়ি কোথায় ছিলেন? তো শান্তিনিকেতনে যান হচ্ছে 1925 খ্রিস্টাব্দে, আর বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায়।
এরপরে 2-3 বলছে নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো, কে কাদের সম্পর্কে কথা বলেছেন? তো এটা আম্মা বলেছিলেন সোনাটিয়ার সম্পর্কে। এরপরে 2-4 বলছে সোনাটিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল? তো সোনাটিয়া প্রথম যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল শটাং লম্বা, গায়ের মাংসগুলো ছিল আঁটো-সাঁটো, দেখেই বোঝা যাচ্ছিল যে প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি। তার মাথায় কোকড়া চুলো, ছাই রঙের চোখ এবং নাকের ডগায় মস্ত কালো তিল ছিল। ঠিক আছে, তো সোনাটিয়া যখন মাকুকে দেখেছিল তখন এমনই ছিল যে তার একটা মাকুর কি চেহারাটা ছিল শটাং লম্বা আর গায়ের মাংসগুলো আঁটো-সাঁটো ছিল, এর জন্য তাকে কেমন লাগছে, প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি এমন মনে হচ্ছিল, শক্ত টাইপের। আচ্ছা, আর তার মাথায় কোকড়া চুলো ছিল, ছাই রঙের চোখ আর নাকের ডগায় কিন্তু মস্ত কালো তিল ছিল। এরপরে 2-5 বলছে রামকিঙ্কর কিভাবে তুলি বানাতেন? তো ছেলেবেলায় রামকিঙ্কর পাড়ায় প্রতিমা মিস্ত্রিদের দেখে ছাগলের ডাগের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে দিয়ে তুলি বানাতেন। এর নেক্সট 2-6 বলছে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? তো লোকে যে মানুষকে কখনো ভোলে না ও যাকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয় সে নরকুলে ধন্য হয়। অর্থাৎ লোকে যে মানুষটি কখনো ভোলে না, থাক না থাক মারা যাক, কখনো ভোলে না, এবং যাকে সকলে এই যে মনের মন্দিরে ঠাঁই দেয় তা সেই কিন্তু নরকুলে ধন্য হয়। এরপরে 2-7 বলছে পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে? তো 15 বছর আগে। এরপরে 2-8 বলছে ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কি ছিল? ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং ছিল হচ্ছে গোলাপি। এরপরে 2-9 বলছে কুতুব মিনারের প্রথম তলাতে কে ছিল? তো বাঁশি আর কোণের পরপর সাজানো নকশা ছিল। তো এরপর হয়ে গেল এগুলো। এরপর দেখবো আমরা 2-9 এর পর 2-10 ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন দেখবো। তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তর হচ্ছে যে সব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত পরিবর্তনের ফলে প্রাকৃত, অপভ্রংশ প্রভৃতি স্তরের মধ্যে দিয়ে পরিবর্তন লাভ করে বাংলা ভাষার শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, সেই সব শব্দগুলিকে বলা হয় তদ্ভব শব্দ। ঠিক আছে, যেগুলো ভাষাগত পরিবর্তন থেকে সংস্কৃত থেকে এসে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে দিয়ে, যেমন চমৎকার, এটা চর্ম আর এখান থেকে কিন্তু চামার। ঠিক আছে, এইভাবে পরিবর্তন হয়ে গেছে এগুলো। এবারে 2-10 বলছে বাংলায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দ। অর্থাৎ মুন্ডমাল বলতে কি, দেখো ইংরেজির শর্ট ফর্মে লিখেছেন আইপিএল, আমরা ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ আইপিএল লিখি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু, যেমন গসাগু লিখতে পারবে, গরিষ্ঠ সাধারণ গুণিতক গসাগু, এইভাবে অনেক হবে। এরপরে 2-12 বলছে শূন্যস্থান পূরণ করে রাজপুত্র থেকে রাজপুত্তুর এবং রাজপুত। ঠিক আছে, এইভাবে কিন্তু পরিবর্তন হয়েছে। এবার 13টা বলছে মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছিল? তো মাছ কিভাবে এসেছে? সংস্কৃত মৎস্য শব্দটি প্রাকৃতে হয় মৎস্য থেকে মৎস্য, পরে তা রূপান্তরিত হয়ে বাংলায় মাছ রূপে বাংলায় শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। তাই মৎস্য থেকে মৎস্য এবং বাংলায় সেটা মাছ হয়েছে। এরপরে 2-14 অর্ধ তৎসম কাকে বলে? আমরা তৎসম দেখলাম, অর্ধ তৎসম তাহলে যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণের সুবিধা ও বিকৃতিতে রূপ বদলায় সেই শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম। শ্রী, ছিরি, ঠিক আছে, এবং কুৎসিত হচ্ছে কুৎসিত, এগুলো হচ্ছে অবিকৃতভাবে এসেছে কিন্তু উচ্চারণের সুবিধার জন্য একটু বিকৃত হয়েছে, তো এগুলোই হচ্ছে অর্ধ তৎসম। এরপরে 2-15 বলছে দুটি চীনা শব্দের উদাহরণ। চীনা হচ্ছে কি, মুচি, চা, এগুলো হচ্ছে চীনা শব্দের উদাহরণ। তো 1 নম্বর হয়ে গেল। এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখব। তো 3-1 বলছে, তো এখানে দেখো 5টা প্রশ্ন দেওয়া, 4টি করতে হবে। কিচ্ছুটি নয় ছন্দহীন, তো কবি একথা বলেছেন কেন? তো কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। প্রকৃতি ছন্দময়, প্রকৃতির সব কাজেই রয়েছে ছন্দ। ঝড়, বাদল, জ্যোৎস্না, পাখির কাকলি, ঝিঝির ডাক, নদীর কলতান, মোটর বা রেলগাড়ির চাকা, জলের স্রোত, সবেতেই ছন্দ বিরাজ করে। জীবনে ছন্দ থাকলে জীবন পদ্মের মতো সুন্দর ও আনন্দময় হয়ে উঠতে পারে। ভুবনটায় চলেছে ছন্দ সুরের সংকেতে, অর্থাৎ বিশ্বপ্রকৃতি কোনো কিছুই ছন্দহীন নয়। এরপরে 3-2 বলছে সালটা 3500
1989 অর্থাৎ ভবিষ্যতে এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে। এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বলছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পটি থেকে, গল্পটি একটি বিজ্ঞানের কাহিনী, অর্থাৎ কল্পনার একটা বিজ্ঞানের, ঠিক আছে, কল্পনা করছে এবং বিজ্ঞান নিয়ে। আলোচ্য গল্পে 3589 সাল নাগাদ পৃথিবীতে কেমন অবস্থা তৈরি হতে পারে তারই ইঙ্গিত দিয়েছে লেখক। অর্থাৎ আজ হচ্ছে 2025, 3589 সালে পৃথিবীটা কেমন হবে তার কিন্তু ইঙ্গিত দিয়েছেন। উক্ত সময়ে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটবে পৃথিবীতে, যেমন ওই সময়ের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কৃত হবে, যার ফলে পৃথিবীতে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যাবে, অর্থাৎ মাধ্যাকর্ষণকে কিন্তু প্রতিরোধ করতে পারবে। এরপরে বিভিন্ন নতুন নতুন উড়ার যে আবিষ্কার যন্ত্র সেগুলো তৈরি হবে। মানুষ মৃত্যুঞ্জয়ী টনিক আবিষ্কার হবে, অর্থাৎ খেলে মরবে না। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কার হবে এবং জানা যাবে যে সূর্যের আর কোনো গ্রহ নেই, অর্থাৎ গ্রহ আবিষ্কার হবে, এই যে গ্রহগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল, সূর্য, শুক্রে গ্রহ মানুষ ল্যাবরেটরি স্থাপন করবে, অর্থাৎ মানুষ পৃথিবী থেকে বাইরে চলে যাবে। এখনই অনেক যাচ্ছে এবং বাইরেগুলো গিয়ে কিন্তু ল্যাবরেটরিও তৈরি করে ফেলবে। এরপরে 3 বলছে এই সবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল, রামকিঙ্করের জীবনে এই আন্দোলনের কি প্রভাব পড়েছিল। তো জাতির জনক মহাত্মা গান্ধীর ডাকে সেকালে যে অসহযোগ আন্দোলন হয়েছিল তাই নন কোঅপারেশন আন্দোলন, অর্থাৎ অসহযোগ আন্দোলনটাই হচ্ছে নন কোঅপারেশন। পাঠ্য আত্মকথা রচনায় তারই একটু ছবি এঁকেছেন কবি, অর্থাৎ ওই যে নন কোঅপারেশন বা অসহযোগ আন্দোলন সেটা থেকে একটুখানি নিয়েই তিনি কিন্তু এই যে আমাদের আত্মকথাটা লেখা হয়েছে, ঠিক আছে, এটা লিখেছেন। তো এখানে কি স্কুল কলেজের এখানে কেমন রেখেছেন, যে জিনিসটা কেমন ছিল বলেছেন যে ওই সময়ে স্কুল কলেজ বন্ধ ছিল, আন্দোলন থাকলে স্কুল কলেজ তো বন্ধ থাকবেই। ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাছে যোগ দিলাম। লেখকের উপর ভার ছিল মহাপুরুষের বাণী থেকে উদ্ধৃত লিখে ঝুলিয়ে দেওয়ার। তাছাড়া প্রশাসনের সময় তাকে তেল রঙে লিডারদের পোর্ট্রেট এঁকে দিতে হতো, অর্থাৎ যারা লিডার ছিল তাদের কিন্তু ছবি এঁকে দিতে হতো যখন আন্দোলন হতো, ঠিক আছে। এবার 3-4 বলছে একদিন তো বেকুব হয়ে গেল খোকন, মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন। তো দেখো ড্রয়িং মাস্টার মশাইয়ের পরামর্শ অনুযায়ী একদিন সূর্য, গোলাপ প্রকৃতির ছবি আঁকার পর খোকন হাতির মতো আকাশে একটি মেঘ দেখতে পেল, ঠিক যেন একটি হাতি পিছনের 2 পায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় হাতির মতো মেঘ আঁকতে লাগলো। আঁকা শেষ করার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে, অর্থাৎ হাতি কুমির হয়ে গেল। এই জন্যেই খোকন বেকুব হয়ে গিয়েছিল। তো বুঝলে খোকন কেন বেকুব হয়ে গেছিল। এবার আমাদের লাস্ট প্রশ্ন 3-5 আঁকা লেখা কবিতায় কবি কখন ছড়া লিখতে শুরু করেন, তার চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে। তো দেখো কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায়। অবাক হয়ে তা চড়ুই পাখি লক্ষ্য করে। মাছরাঙা মৎস্য শিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিটি তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিটপিট করে সব কিছুর উপর দৃষ্টি রাখে এবং রং তুলিটা আনন্দ সহকারে তাদের কাছে মেতে ওঠে। তো এটাই হচ্ছে আঁকা লেখা কবিতায় কবি যে ছড়া লিখতে শুরু করেন তখন তার চারপাশে যে প্রকৃতি তার এগুলো কিন্তু তিনি লক্ষ্য করেন। তোমাদের আমি ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা সাজেশন, নমুনা প্রশ্ন সব দিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দেবে। আর বলে রাখি, তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই যুক্ত হবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। আর আমি যেটা করালাম এর পিডিএফটা যদি তোমাদের লাগে, অনেকে পিডিএফ চাই, তো পিডিএফের জন্য আমি নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। অর্থাৎ আমার ওখানে ক্লিক করলে তোমরা আমাকে ডাইরেক্ট SMS করতে পারবে, সেখানে আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। লিঙ্কটা দেওয়া আছে, ওখানে ক্লিক করলে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা আমাকে লিখবে যে স্যার আমার ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার সেট 1 প্রশ্নপত্রটা লাগবে, ঠিক আছে, এটা আমাকে লিখবে। তাহলে আমি তোমাদের একটা
কিউআর কোড পাঠিয়ে দেবো, সেখানে তোমরা 5 টাকা পেমেন্ট করবে। যারা করতে পারবে তারা 5 টাকা আমাকে পেমেন্ট করবে, আর নাহলে ভিডিও তো তোমরা দেখতেই পারছো। তো যাদের পিডিএফটা লাগবে তারা 5 টাকা পেমেন্ট করবে, তারপর আমি তোমাদের অবশ্যই পিডিএফটা তোমাদের আমি সেন্ড করে দেবো। ঠিক আছে, তো তোমরা একদম ভালো করে লিখবে, স্যার ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা সেট 1 লাগবে। ঠিক আছে, বুঝলে? তো আশা করছি তোমাদের বুঝে গেছে এবং তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে। তো ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।